রাতের নিস্তব্ধতা ভেঙে মার্কিন বিমানবাহী রণতরী থেকে তীব্র গতিতে ছুটে চলা এই যুদ্ধবিমানগুলোর লক্ষ্য ছিল ইরান। সোমবার রাতে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকান বাহিনী। গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভুলে ইরানে আগ্রাসনের মাত্রা প্রতিনিয়ত বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি ধ্বংস করার অভিলাষ বাস্তবায়নের অব্যাহত চেষ্টার পাশাপাশি এবার সরাসরি হাত বাড়িয়েছেন হরমুজ প্রণালীর দিকে। হরমুজে চলাচলকারী জাহাজ থেকে 20% ফি নেয়ার ঘোষণা দিয়ে হতে চাইছেন জলপথটির নয়া অভিভাবক। হরমুজ দখলের এই পরিকল্পনা কি সফল হবে? বিনা শোধে ছেড়ে দেবে কি তেহরান? বন্দরনগরী বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং পারস্য উপসাগরের আবু মুসা দ্বীপে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের ওপর নতুন করে হামলা শুরুর তৃতীয় দিন সোমবার রাতে টানা 5 ঘন্টা ইরানের বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানানো হয়েছে, ইরানের সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালাতে এবারই প্রথম চালকবিহীন সি ড্রোন ব্যবহার করেছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক ভঙ্গ করে নিন্দায় পাত্তা না দিয়ে আর জবাবদিহিতার কোনো ধার না ধরে নিয়মিত হামলার নির্দেশনা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রাগঢাক না রেখে ইরানের সাথে আবার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মার্কিন কংগ্রেস বরাবর চিঠি লিখে ইরান নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ইরানের নৌবন্দরগুলো ঘিরে অবরোধ পুনর্বহলের ঘোষণাও দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানকে বাগে আনতে হরমুজ প্রণালী ব্যবহার করা আন্তর্জাতিক জাহাজগুলো থেকে 20% সুরক্ষা ফি নেয়ার পরিকল্পনাও রয়েছে। আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি। ইরানের বন্দরগুলোর উপর আবারও অবরোধ দেয়া হয়েছে। ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর জাহাজ হরমুজ পার হতে পারবে না। বিশ্বের অন্যান্য দেশগুলোর জাহাজকে আমরা সুরক্ষা দেব। এর জন্য যুক্তরাষ্ট্র সামান্য বিনিময় মূল্যের দাবিদার। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে হরমুজের স্বঘোষিত নয়া অভিভাবক ভাবতে শুরু করলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেহরানের নিয়ন্ত্রণে থাকা এই জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করে বলেছেন, ইরান হরমুজ প্রণালীর একমাত্র অভিভাবক ছিল এবং সবসময় তাই থাকবে। কড়া হুঁশিয়ারির পাশাপাশি মার্কিন হামলারও দাঁত ভাঙা জবাব নগদে বুঝিয়ে দিচ্ছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় আর হরমুজ প্রণালীতে নির্ধারিত পথ এড়িয়ে যাওয়া 2টি তেলবাহী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু হওয়া নতুন যুদ্ধে জিততে অস্ত্রের লড়াইয়ের পাশাপাশি মার্কিনীদের অবস্থান শনাক্তে মধ্যপ্রাচ্য জুড়ে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের টেলিকম নেটওয়ার্কগুলোতে SS7 পিংসের রিকোয়েস্ট আসছে। এই ধরনের পিং নিজের হোম নেটওয়ার্কের বাইরে রোমিংয়ে থাকা মোবাইলের আনুমানিক অবস্থান শনাক্ত করতে পারে। ঝুঁকিতে আছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও। হোয়াইট হাউসের ভেতরে ঢুকে ট্রাম্পকে হত্যার সক্ষমতা আছে বলেও সতর্ক করেছেন IRGCর সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দেম। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত যখন আবারও ভয়াবহ রূপ নিচ্ছে, তখন মস্কো থেকে উড়ে তেহরানে অবতরণ করেছে বিশেষ বিমান TU-214 PU, যা ডুমসডে বিমান নামে পরিচিত। এই বিমানটি রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ। একে অনেকেই ফ্লাইং ক্রেমলিন বলেও চেনেন। পারমাণবিক হামলার মতো আপৎকালীন পরিস্থিতিতে এটি রাষ্ট্রের শীর্ষ নেতাদের সুরক্ষিত রেখে উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। তেহরানে এই বিশেষ বিমানের উপস্থিতি ইরানের পাশে রাশিয়ার শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার দৃশ্যে দেখা গেছে পুরো ইরানকে ঐক্যবদ্ধ অবস্থায়। এখন সেই ঐক্যের প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবেও। আয়াতুল্লাহ খামেনির জানাজার পরপরই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় থমথমে হয়ে আছে পুরো তেহরান। ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তেহরানের সাধারণ মানুষ এমনকি নারীদের চোখে মুখে ভয়ের বদলে দেখা যাচ্ছে চরম ক্ষোভ আর প্রতিরোধের প্রত্যয়।
সম্প্রতি মার্কিন হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। কিন্তু তেহরানের রাজপথ বলছে অন্য কথা। সেখানে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নতি শিকারে কূটনীতি জাতির জন্য কলঙ্ক লেখা গ্রাফিতি। ইরানের সাধারণ মানুষ মনে করছেন প্রতিবেশী দেশগুলো মার্কিন ঘাঁটি তাদের নিজের মাটিতে জায়গা দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন। এই ক্ষোভের কথাই উঠে এসেছে তেহরানের বাসিন্দাদের কণ্ঠে। যেসব প্রতিবেশী দেশ একসময় মার্কিনীদের তাদের মাটিতে সামরিক ঘাঁটি গড়ার অনুমতি দিয়েছিল, আজ আমরা কেবল সেই ঘাঁটিগুলোতেই আঘাত করছি। আমরা ওই দেশগুলোকে আক্রমণ করছি না। যখন তারা আমাদের ভূখণ্ডকে হুমকি দিতে তাদের দেশে মার্কিন ঘাঁটি করতে দিয়েছিল, তখন তাদের এমন একটা দিনের জন্য প্রস্তুত থাকা উচিত ছিল। যুদ্ধ নিশ্চিতভাবেই আবার শুরু হবে, তবে এবার তারা শহরে ঢোকার সাহস পাবে বলে মনে হয় না, কারণ ইরানের প্রতিরোধ ক্ষমতা কতটা তা তারা কল্পনাও করতে পারেনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকলেও ইরানিদের আত্মবিশ্বাস দেখার মতো। আফগানিস্তান বা লিবিয়ার মতো এই জাতি সহজে ভেঙে পড়ার পাত্র নয় বলেই দাবি সাধারণ নাগরিকদের। এদিকে কেউ কেউ মার্কিন আধিপত্যের চূড়ান্ত অবসান দেখতে চান। সাধারণ মানুষের মুখে আমেরিকার সব ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকারও শোনা যায়। ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম ইরান যেন হামলা চালিয়ে ওগুলোকে একেবারে গুঁড়িয়ে দেয়। হয়তো আমাদের সেই সক্ষমতা পুরোপুরি নেই, কিন্তু এখানে সেখানে আঘাত হানাও মন্দ নয়। আমেরিকার সাথে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি মাত্র 1 মাস আগে ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের মেঘে কালো। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কলিবাফ স্পষ্ট করে দিয়েছেন যে একতরফা চুক্তির দিন শেষ। এখন কথা না রাখলে কঠিন মূল্য চুকাতে হবে। আর ইরানের সাধারণ জনগণদের দেখে মনে হচ্ছে তারা সত্যিই প্রতিশোধের জন্য পুরোপুরি প্রস্তুত। 28 ফেব্রুয়ারি সকাল 10:45। ইরানের মিনাব গার্লস স্কুলে টমহাক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। শ্রেণীকক্ষের শোরগোল মুহূর্তেই পাল্টে যায় মৃত্যুর চিৎকারে। রচিত হয় ইতিহাসের জঘন্যতম ঘৃণ্য এক নজির। অসহ্য যন্ত্রণা সয়ে মারা যায় বাবা মার পরম আদরে বড় হওয়া 168টি সন্তান। শিশু হত্যার লাল রক্ত গায়ে মাখে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা। পাকাপোক্তভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে, অপরাধ ঢাকতে হুট করে অতি তৎপর হয়ে উঠেছে বিশ্বমোড়ল আমেরিকা। বিলুপ্ত করতে চাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির অস্তিত্ব। চলছে প্রভাবশালী দেশগুলোর সম্মতি আদায় করে দল ভারী করার অপতৎপরতা। দুনিয়া জুড়ে গণতন্ত্র, নিরাপত্তা আর আইনের শাসনের পাঠ শেখানো মার্কিন প্রশাসন এই উদ্দেশ্য হাসিল করতে কি কি কূটকৌশল নিতে পারে। এতদিন আইসিসির বিচারক আর এর সাথে সংশ্লিষ্টদের উপর নিষেধাজ্ঞা আরোপে সীমাবদ্ধ থাকলেও এবার আর তর সইছে না ট্রাম্প প্রশাসনের। পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেমে পড়েছেন আইসিসির বিরুদ্ধে দল ভারী করার দুতিয়ালিতে। কোনো রাগঢাক না রেখে রুবিও ঘোষণা দিয়েছেন আইসিসিকে বিচ্ছিন্ন আর অকার্যকর করতে সামর্থ্যের সর্বোচ্চ কূটনৈতিক আর অর্থনৈতিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। আইসিসি বিরোধী সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি মতামত নিবন্ধ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। রুবিও স্পষ্ট জানিয়েছেন যেসব দেশ বা ব্যক্তি আইসিসিকে সাহায্য করবে বা এর সাথে থাকবে তাদের উপর ভিসা থেকে শুরু করে সব ধরনের নিষেধাজ্ঞা দেবে মার্কিন প্রশাসন। এই নিবন্ধে রুবিও স্বীকার করেন মার্কিন নেতাদের পাশাপাশি সীমান্ত টহল বাহিনীকেও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাই মামলা ও কারাদণ্ডের ঝুঁকি এড়াতেই আইসিসির বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের এই তোড়জোড়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এটি না করলে হুমকির মুখে পড়বে আমেরিকার সার্বভৌমত্ব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে আইসিসিকে ভেঙে দিতে এর সাথে সম্পর্কিত দেশগুলোকে সদস্যপদ প্রত্যাহারের চাপ দেওয়ার পরিকল্পনাও তৈরি রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অবশ্য ভিন্ন রূপও দেখেছে বিশ্ব। এই আমেরিকায় বিভিন্ন সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে সাধুবাদ জানিয়েছে। এখন প্রশ্ন উঠছে, স্বার্থের বিরুদ্ধে গেলেই কি যত সমস্যা? এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, আইসিসি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত অপরাধের উপর বিচারে
এখতিয়ার দাবি করছে না। রুবিও মূলত জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আড়ালে তাদের আমলে সংগঠিত যুদ্ধাপরাধে দায়মুক্তির সুযোগ তৈরি করতে চাচ্ছেন। অন্য রাষ্ট্রগুলোর তাদের ভূখণ্ডে সংগঠিত অপরাধের বিচার চেয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার যে সার্বভৌম অধিকার রয়েছে তা রুখে দেওয়ার অপচেষ্টা করছেন রুবিও। মূলত যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই মার্কিন প্রশাসনের এই অপতৎপরতা। এখানেই শেষ নয়। ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক নেতাই চান না মার্কিন বাহিনী ও কর্মকর্তাদের তদন্ত ও বিচারের ক্ষমতা আইসিসির হাতে থাকুক। এদিকে বিভিন্ন দেশ ও ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসির পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এগুলো সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলো দ্বারা সৃষ্ট এবং এগুলো লাখ লাখ মানুষকে সুরক্ষা ও স্বস্তি এনে দিয়েছে। আর মহাসচিব যেমনটা প্রায় বলে থাকেন, এগুলো এখন হুমকি ও আক্রমণের মুখে রয়েছে। শুধু মার্কিন স্বার্থ নয়, পরম বন্ধু ফিলিস্তিনি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের মামলা থেকে বাঁচানোর চেষ্টাও ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিতে পারে আদালত। নাইম আহমেদ, জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিচ্ছেন সানায়ে তাকাইচি। জাপানের চিরাচরিত শান্তিবাদী পররাষ্ট্রনীতি ভেঙে কট্টর ডানপন্থী আদর্শের দিকেই বেশি ঝুঁকছেন তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সাথে জাপানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন। তবে এবার জাপান যা করতে যাচ্ছে তা আগের যে কোনো সিদ্ধান্তের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো একটি কেন্দ্রীভূত গোয়েন্দা সংস্থা গঠনের উচ্চাভিলাষী উদ্যোগ নিয়েছে জাপান, আর এ কাজে পশ্চিমা মিত্রদের সাহায্য নিচ্ছে দেশটি। জাপানের শীর্ষ গোয়েন্দা সংস্থার নেতারা প্রযুক্তি ও কর্মী নিয়োগের মতো বিষয়গুলোতে পরামর্শের জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশগুলোর সঙ্গে একান্তে যোগাযোগ করছেন। 13 জুলাই এক প্রতিবেদনে জাপান ও অন্যান্য দেশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। জাপানের গোয়েন্দা ব্যবস্থা দীর্ঘকাল ধরেই খণ্ডিত। প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং পাবলিক সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি আলাদাভাবে কাজ করে, যার ফলে তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তবে গত 27 মে জাপানের পার্লামেন্টে একটি ঐতিহাসিক গোয়েন্দা সংস্কার বিল পাশ হয়েছে, যার মাধ্যমে জাপানের বিদ্যমান গোয়েন্দা সংস্থা সিআইআরওকে আপগ্রেড করে একটি শক্তিশালী কেন্দ্রীয় কমান্ডে রূপান্তর করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী এই কেন্দ্রীয় সংস্থার কাছে অন্যান্য সমস্ত সরকারি মন্ত্রণালয় ও বিভাগ তাদের সংগৃহীত গোয়েন্দা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। সংস্থার প্রধান সরাসরি প্রধানমন্ত্রী তাকাইচি এবং ক্যাবিনেট সেক্রেটারিকে রিপোর্ট করবেন, ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ ও এফবিআই এর আদলে জাপানি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও জার্মানির গোয়েন্দা কাঠামোকে মডেল হিসেবে ব্যবহার করে এর আইনি ও প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়েছে। চীন দীর্ঘদিন ধরে জাপানের উন্নত সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চুরির চেষ্টা করে আসছে। নতুন সংস্থাটি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়াবে এবং চীনের অবৈধ প্রযুক্তি হস্তান্তরের পথ বন্ধ করবে। জাপানের স্পর্শকাতর খাতগুলোতে চীনা বিনিয়োগ বা জমি কেনাবেচার উপর কড়া নজর রাখবে এই সংস্থা। এছাড়া জাপানি মিডিয়ার ছদ্মবেশে বেইজিংপন্থী যেসব প্রোপাগান্ডা ওয়েবসাইট বা সাইবার ক্যাম্পেইন চালানো হয় সেগুলোকে শনাক্ত ও নিষ্ক্রিয় করবে এই সংস্থার বিশেষ সাইবার উইং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জাপানে রাশিয়ান সামরিক গোয়েন্দা এজেন্টদের তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য জাপানি উন্নত ড্রোন প্রযুক্তি এবং মাইক্রোচিপ কালোবাজারের মাধ্যমে পাচার করার চেষ্টা করছে। এই নতুন সংস্থাটি রাশিয়ার এই গোপন সাপ্লাই চেইন ভেঙে দিতে কাজ করবে। পাশাপাশি এটি রাশিয়ান এজেন্ট ও কূটনীতিকদের সন্দেহজনক গতিবিধি ট্র্যাক করবে।
এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা এবং উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। একই সাথে এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জাপানের এই ঐতিহাসিক পদক্ষেপ এবং এতে পশ্চিমা দেশগুলোর সংশ্লিষ্টতা এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। তারপরে সে জলপথে শ্রীলঙ্কা হয়ে গত বছরের 2রা নভেম্বর ভারতের গোয়ায় ঢোকে। এর বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি শনাক্তকরণ আইনে মামলা করেছে পুলিশ। 3 জুলাই ইউক্রেনের 5 জন আর যুক্তরাষ্ট্রের 1 জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। অভিযোগ রয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছেন তারা। ভূমিকম্পে 856টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 190টি ভবন সম্পূর্ণরূপে ধসে পড়েছে। 50,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। উদ্ধার কার্যক্রম চললেও ভূমিকম্পের প্রায় 3 সপ্তাহ পার হওয়ায় জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা খুবই কমে এসেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এতে মৃতের সংখ্যা 50,000 ছাড়ানোর আশঙ্কা করছেন তারা। এই ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত 1,28,324টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে সরকার। এছাড়াও বাস্তুচ্যুতদের জন্য 160টি অস্থায়ী আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে 20,231 জন অবস্থান করছেন। গত 24 জুন পরপর আঘাত হানা 2টি শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.2 এবং 7.5।